আজকে আমরা আমাদের 10 নম্বর চ্যাপ্টার জ্যামিতির একটা চ্যাপ্টার বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায়টি সম্পর্কে পড়ব। তো এখন অধ্যায়টার নামটা দেখে বোঝা যাচ্ছে যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য মানে আমাকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ জিনিসটা কি, কারণ বিষয়টা আমাদের কাছে এখনো পর্যন্ত জানা নেই। তাই শুরুতেই আমাদেরকে ওটা জেনে নিতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত এই বৃত্তস্থ চতুর্ভুজ জিনিসটা কি, কারণ আমাদের পূর্ববর্তী ক্লাস পর্যন্ত আমরা বৃত্ত পড়ে এসেছি, চতুর্ভুজ পড়ে এসেছি, কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ সেই বিষয়টা কি একটু জেনে নিই আগে। তো এখন দেখো, ধরো এটা একটা বৃত্ত, এখন আমি এর ভিতরে একটা চতুর্ভুজ আঁকছি, আঁকলাম, ঠিক আছে। এই ধরো বৃত্তের কেন্দ্রটা সাপোজ এইরকম জায়গায় একটা আছে। এখন দেখো এই যে চতুর্ভুজটা এঁকেছি এটা নাম যদি আমরা এবিসিডি দিই, দেখো এবিসিডি চতুর্ভুজ মানে তার চারটে শীর্ষবিন্দু থাকবে। সেই চারটে শীর্ষবিন্দু দেখো এই বৃত্তের পরিধির উপরে অবস্থিত। কোন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো যদি বৃত্তের পরিধির উপরে অবস্থিত হয় তখন সেই ধরনের চতুর্ভুজগুলোকে আমরা বলে থাকি কিনা বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, এখন এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে। কিরকম দেখো, একটা বৃত্তস্থ চতুর্ভুজ সাপোজ তার কেন্দ্রটা হচ্ছে ও, একটা ও কেন্দ্র আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে। এবার বৃত্তস্থ তার মধ্যে আমরা একটা চতুর্ভুজ আঁকছি, অর্থাৎ আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম, সাপোজ সেটা এইরকম ধরনের। এখন দেখো আমরা যদি নাম দিই ধরো এই চতুর্ভুজটার এ বি সি ডি এবং ধরো কেন্দ্রটার নাম দিলাম ও, তাহলে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে যেটা দেখা যায় তাদের এই যে বিপরীত কোণগুলো থাকে, অর্থাৎ এই যে চতুর্ভুজটা তার বিপরীত কোণ বলতে কোনটা, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা এবং এই কোণটার সঙ্গে এই কোণটা, এটাই হচ্ছে তাদের কিনা বিপরীত কোণ। দেখা গেছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের এই বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। সম্পূরক মানে এই কোণগুলোর সমষ্টি, মানে বিপরীত কোণগুলোর সমষ্টি কি হয়ে যায় 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়ে যায়, ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের উপপাদ্য 38 বা এই অধ্যায়ের প্রথম উপপাদ্যের একটাই উপপাদ্য আছে এবং সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেই উপপাদ্যের বিবৃতি বা মূল বিষয়বস্তু, তাহলে মূল বিষয়বস্তুটা কি, অর্থাৎ যেটা আমাদের উপপাদ্য, যেটা আমাদের হচ্ছে উপপাদ্য 38 এর মূল বিষয়বস্তু। উপপাদ্য 38 কি না, কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে। তাহলে প্রদত্ত কি হবে, এটা উপপাদ্যের বিবৃতি, তোমাকে দিয়ে দেবে যে প্রমাণ করো একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তোমাদের শুরু যেভাবে করতে হয়, প্রথমে প্রদত্ত দিয়ে, প্রদত্ত কি যা যা আমরা ছবিতে এঁকেছি তার পরিচয় দেবো এখানে, অর্থাৎ ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি ও কেন্দ্রীয় এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রামাণ্য কি হবে, তার প্রদত্ত কি হলো না, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। প্রামাণ্য কি হবে, প্রামাণ্য হবে যেটা বললাম তাদের বিপরীত কোণগুলির সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ তাহলে দুটো কেস হতে পারে। একটা ধরো আমি এইটার সঙ্গে এইটা নিই, অর্থাৎ কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। আর একটা হতে পারে যে কোণ এইটা ধরো বিএডি প্লাস কোণ বিসিডি ইজ ইকুয়াল টু কত 180 ডিগ্রি। দুটো প্রমাণ হতে পারে, ঠিক আছে। তাহলে প্রদত্ত কি হলো না, এবিসিডি একটি ও কেন্দ্রীয় বৃত্তস্থ চতুর্ভুজ, প্রামাণ্য হচ্ছে এবিসি প্লাস এডিসি 180 ডিগ্রি অথবা বিএডি প্লাস বিসিডি 180 ডিগ্রি, আমাদের দুটোই দেখাতে হবে। এখন এটা প্রমাণ করতে গেলে
আমাদেরকে একটা অঙ্কনের সাহায্য নিতে হবে। তো অঙ্কনটা হচ্ছে ওএ আর ওসি কে আমরা যুক্ত করলাম, ঠিক আছে? ওএ আর ওসি কে আমরা যুক্ত করলাম। এবারে প্রমাণটার দিকে দেখো। তো এখন যখনই আমরা ওএ আর ওসি কে যুক্ত করলাম তখন দেখো এই কেন্দ্রে দুটো কোণ তৈরি হয়েছে। কিরকম দেখো দুটো কোণ, আমি তাদেরকে যদি এখানে নিয়ে আসি, দেখো তোমার কোণ দুটো কিছুটা এইরকম টাইপের, যদি আমি একটু বেশি বাঁকিয়ে আনলাম, অর্থাৎ দেখো কোণটাকে আমি এই দিক দিয়েও বলতে পারি, আবার অ্যাজ ওয়েল অ্যাজ আমি কোণটাকে এই দিক দিয়েও বলতে পারি, তাই তো? আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যখন তুমি এই কোণটার নাম বলবে, নিচের কোণটার নাম বলবে, তখন কি বলবে? কোণ এওসি বলবে, তাই তো? যখন এই দিক দিয়ে বলবো আমরা, তখন কোণটার নাম কি বলবো? তখনও তো এওসি হচ্ছে। দেখো এই যে এই কোণটার আবার কি নাম বলবো? তো এওসি, মানে এওসি তো হচ্ছে, কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য আছে। এখন দেখো এই যে ধরো দুটো ডানা আছে, ডানা বলি বলছি, ধরো ওএ আর ওসি, যদি এরকম এইরকম না থেকে যদি এরা সোজা থাকতো, অর্থাৎ যদি তারা এই পজিশনে থাকতো, তাহলে কি হতো? যদি তারা এই পজিশনে থাকতো তাহলে কি হতো? তাহলে দেখো তখন এইখান থেকে এই কোণটার মান হয়ে যেত 180 ডিগ্রি, কিন্তু পজিশনটা তার থেকে আরেকটুখানি বেশি হয়েছে, অর্থাৎ তখন যদি আমরা এই দিকের এইটা বলি, দেখো এই কোণটা হয়ে যাচ্ছে কিন্তু 180 ডিগ্রির থেকে বেশি হয়ে যাচ্ছে, কারণ 180 ডিগ্রি হলে এখান থেকে এই পর্যন্ত হতো, সেটা সোজা সরল রেখা হতো, কিন্তু আরেকটু বেঁকেছে মানে এই কোণটা দেখো 180 ডিগ্রির থেকে বেশি হয়েছে। যখনই 180 ডিগ্রির থেকে বেশি হচ্ছে তখন সেই ধরনের কোণগুলোকে যেটা বলা হয় সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বলা হয়, আমরা আগে থেকেই জানি। তো এই কোণটাকে লেখার সময়, মানে যখন আমরা এই দিকের কোণটাকে বলবো, এই এওসিটাকে লেখার সময় আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি লিখতে হবে। আর যখন এটাকে লিখবো তখন সিম্পলি কোণ এওসি বলে লিখে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এওসি আর প্রবৃদ্ধ এওসির মধ্যে কিন্তু, যা প্রবৃদ্ধ বারটা বলে লিখেছিলাম, পরের বলা বয় দিয়ে হয় ওখানে। তাহলে এই হচ্ছে এওসি আর প্রবৃদ্ধ এওসির মধ্যে পার্থক্য। তো এখন দেখো ওএ আর ওসি কে যুক্ত করার ফলে আমাদের কেন্দ্রে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা এইটা হয়েছে, আর একটা যেটা বললাম ওই দিক দিয়ে বল, আর একটা এই কোণটা তৈরি হয়েছে, তাই দুটো কেন্দ্রস্থ কোণ তৈরি হয়েছে। তো আমি দেখো প্রথমে এই বৃত্তচাপটাকে কল্পনা করছি। কোন বৃত্তচাপটাকে? না এই যে এইখান থেকে শুরু করে এই বৃত্তচাপটাকে, অর্থাৎ এডিসি বৃত্তচাপ, এডিসি বৃত্তচাপ, এটা বৃত্তচাপের চিহ্ন জানা আছে নিশ্চয়ই, আমরা 3 নম্বর চ্যাপ্টারে পড়েছি। তো এডিসি বৃত্তচাপের উপরে আমরা বলতেই পারি এইটা হচ্ছে তার কেন্দ্রস্থ কোণ, আর এটা এটা হচ্ছে তার কি কোণ? বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ। একটা বিষয় মনে করিয়ে দিই, 7 নম্বর চ্যাপ্টারে উপপাদ্য একটা পড়েছিলাম যে তোমার এই যদি কেন্দ্রস্থ কোণ হয় আর এই যদি পরিধিস্থ কোণ হয়, আমরা একটা উপপাদ্যে পড়ে এসেছিলাম যে কেন্দ্রস্থ কোণ সর্বদা পরিধিস্থ কোণের কি হয়? দ্বিগুণ হয়, তাই তো? এবারে কেন্দ্রস্থ কোণ এইটা হলে দেখো একটা বিষয় বোঝার চেষ্টা করবে, যেটা সচরাচর এই উপপাদ্যের ক্ষেত্রে ভুল হয়। কি ভুল হয় সেটা আমি পরে বলছি। তো তুমি যখন এই কেন্দ্রস্থ কোণটাকে নিচ্ছ এই ডিরেকশনে, ধরো এই ডিরেকশনে যখন কেন্দ্রস্থ কোণটাকে নিচ্ছ, তখন আমরা কিন্তু ওই ডিরেকশনেই আবার ওই ডিরেকশনেই পরিধিস্থ কোণটাকে বা বৃত্তস্থ কোণটাকে নিয়ে থাকি। কোথায়? না বৃত্তচাপটা যখন এই দিকে হয়, দেখো এই বৃত্তচাপের উপর দাঁড়িয়ে, তাই তো? তাহলে দেখো যখন আমি এই বৃত্তচাপের উপর দাঁড় করাচ্ছি এবং যখন আমি এইটাকে কেন্দ্রস্থ কোণ বলছি, তখন তাহলে পরিধিস্থ কোণ কত হবে? মানে আমার বলার বিষয় হচ্ছে এখানে তো পরিধিতে দুটো কোণ আছে, পরিধিতে দুটো কোণ আছে, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে কত? এ ডি সি। যখন আমরা এই বৃত্তচাপের উপর নিচ্ছি তখন এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয় তাহলে অবশ্যই পরিধিস্থ কোণ হবে কোনটা? এইটা, মানে এবিসিটা। তাহলে এই এবিসি বৃত্তচাপের উপরে প্রবৃদ্ধ এওসিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে তোমার কি না? পরিধিস্থ কোণ। তাহলে আমরা লিখতেই পারি যে 2 ইনটু কোণ কত? 2 ইনটু কোণ এবিসি সমান প্রবৃদ্ধ কোণ কত? এওসি। 2 ইনটু এবিসি সমান প্রবৃদ্ধ কোণ কত? এওসি। বা এখান থেকে আমরা বলতে পারি যে অতএব কোণ এবিসি সমান হাফ অফ, দুইটা দিকে চলে আসে হাফ হয়ে গেল, হাফ অফ প্রবৃদ্ধ এওসি। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। নেক্সট আমরা এই বৃত্তচাপের উপর, মানে এই দিকেরটা এবিসি এর উপর কাজ করব। যখন আমরা দেখো এবিসি বৃত্তচাপের উপর কাজ করছি
অর্থাৎ এই বৃত্তচাপের উপর, তখন এইটা কি হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ, আর ঠিক ওই অভিমুখে এটা তখন হয়ে যাবে কি পরিধিস্থ কোণ। তখন আবার একই ভাবে যদি আমরা লিখি তখন লিখতে পারবো যে এই পরিধির কোণটা মানে এডিসি অ্যাকচুয়ালি কি হবে 2 এডিসি সমান সিম্পল বা শুধু এওসি, এখানে পরিধির ব্যাপারটা থাকছে না, এটা সিম্পল এডিসি। অতএব এখান থেকে বলতে পারি যে এডিসি সমান হাফ অফ এওসি, এটাকে 2 নম্বর দাও। ওকে, নেক্সট আমরা যেটা করব এই 1 আর 2 যোগ করে দেব, তাহলে 1 প্লাস 2 করে পাই। তাহলে 1 প্লাস 2 করলে দেখো বাম দিকের সঙ্গে বাম দিক মানে এইটার সঙ্গে এইটা যোগ হবে, বলে তাহলে কত হচ্ছে বলো, কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান যখন ডান দিকটা যোগ করব তাহলে হাফ ইনটু প্রবৃদ্ধ বিওসি আর হাফ ইনটু প্রবৃদ্ধ এওসি আর হাফ ইনটু কত এওসি যোগ হবে। তাহলে এই দুটো থেকে আমরা এই হাফটাকে কমন নিয়ে নিতে পারবো, নিলে তাহলে কত হচ্ছে হাফ ইনটু ব্র্যাকেটের মধ্যে কত করে থাকছে এখানে না প্রবৃদ্ধ এওসি প্লাস শুধু এওসি পড়ে থাকছে। তো এখন দেখো এই এওসি আর এই এওসি যোগ করলে দেখো একবার টোটালি দেখো রাউন্ড মানে একটা টোটালি রাউন্ড তৈরি হচ্ছে, একটা টোটাল গোল তৈরি হয়ে যাচ্ছে, বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে ওখানে। তার মানে তখন কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয়ে গেল, দুটো যোগ করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা এই যোগফলটার জায়গায় লিখতেই পারি 360 ডিগ্রি। হাফ ইনটু 360 কাটাকাটি করলে কত হবে, 180 সমান তাহলে কত পেলাম 180 ডিগ্রি। তাহলে আমরা কি দেখাতে পারলাম যে ABC প্লাস ADC সমান কত 180 ডিগ্রি, যেটা আমাদের দেখো 1 নম্বর প্রমাণ ছিল। ওকে, তাহলে AO আর OC বা OA আর OC যোগ করে আমরা 1 নম্বর প্রমাণটাকে করতে পারলাম। ঠিক একই ভাবে যদি আমরা এই BO আর OD কে যোগ করি তখন আমরা 2 নম্বর প্রমাণটাকে প্রমাণ করতে পারবো, ঠিক একই প্রসেস ফলো করে। সেটাকে আর করার দরকার নেই, দেখবে বইয়েতেও অনুরূপ ভাবে বলে ছেড়ে দিয়েছে, আমরাও ওটাকে অনুরূপ ভাবে বলেই ছাড়বো। ওকে, তাহলে বই প্রথম কথা হচ্ছে যে বইয়ের দুটো প্রমাণ আছে, আমরা প্রথম প্রমাণটাই করলাম, তোমরা সেটাই করবে। প্রথম প্রমাণটার এই একটা পার্ট করে অপর পার্টটা আমরা অনুরূপ ভাবে বলে ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে এবিসি আমাদের উপপাদ্য 38 তাহলে কি না কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে প্রদত্ততে আমরা কি বলেছিলাম যে ধরা যাক এবিসিডি একটি কি কেন্দ্রীয় বৃত্তস্থ চতুর্ভুজ, প্রামাণ্যতে কি হয়েছে তাদের বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি দেখাতে হবে, সেটা দুটো কেস হতে পারে, দুটোই লিখেছি। আর এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি মানে দুটো বৃত্তচাপের উপর একটা তাহলে অঙ্কন করে নেবো, ওএ আর ওসি যোগ করে নেবো। এবার আমাদেরকে দুটো কেস ভাবতে হবে, একটা হচ্ছে এডিসি উপচাপের উপরে বা এডিসি এই চাপটার উপরে আর একটা এবিসি চাপের উপরে। দুটো কেস পাবো, দুটো কেসকে লিখবো, লিখে তাদেরকে যোগ করলেই প্রমাণটা চলে আসবে, আর সেকেন্ডটা অনুরূপভাবে বলে ছেড়ে দেবো। ওকে, তোমরা তাহলে কিন্তু এটা দেখে নেবে। উপপাদ্য 38 বইয়েতে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, খালি এই প্রবৃদ্ধ এওসি আর শুধু এওসি ক্ষেত্রে যে আমরা নির্বাচন করছি, যেটা যখন প্রবৃদ্ধ এওসি যখন কেন্দ্রস্থ কোণ তখন পরিধিস্থ কোণ হবে এবিসি, আর যখন এই অভিমুখে শুধু এওসিটা কেন্দ্রস্থ তখন পরিধিস্থটা হবে এডিসি। শুধু এইটুকুটা একটু বুঝে নেব, ঠিক আছে? আশা করছি বাকিগুলো আর কোনো সমস্যা হবে না। চলো নেক্সট যাওয়া যাক। তাহলে আমরা এখানে কি বললাম যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টিগত হয় 180 ডিগ্রি বা তারা পরস্পর সম্পূরক হয়। এবারে যেটা আমরা করব এটা প্রমাণ করার দরকার নেই, প্রমাণটা নেই আমাদের, শুধু বিবৃতিটা জেনে রাখবো যে বৃত্তস্থ চতুর্ভুজ বলে তার এই বিপরীত যে কোণগুলো হয় এই বিপরীত কোণগুলো সমষ্টি, মানে এইটা প্লাস এইটা 180 ডিগ্রি হয়ে যায়, এটা প্লাস এইটা 180 ডিগ্রি হয়ে যায় বৃত্তস্থ চতুর্ভুজ হলে। এবার ধরো আমরা কোনো একটা চতুর্ভুজ এঁকেছি, দেখা যাচ্ছে যে তার এই বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। চতুর্ভুজ, আমি কিন্তু বৃত্তস্থ বলিনি, শুধু চতুর্ভুজ বলেছি। একটা চতুর্ভুজ এঁকেছি, দেখা যাচ্ছে তার বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা প্লাস এটা 180 ডিগ্রি বা এটা প্লাস এটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তখন বলছে যে এই চতুর্ভুজটা বৃত্তস্থ বা সমবৃত্তস্থ হয়ে যাবে। অর্থাৎ এই যে এই চারটে শীর্ষবিন্দু আছে, একটা দুটো তিনটে চারটে, এই চারটে শীর্ষবিন্দু দিয়ে আমরা একটা কি অঙ্কন করতে পারবো, একটা সার্কেল বা একটা বৃত্ত অঙ্কন করতে পারবো। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হলে বিপরীত কোণগুলো সম্পূরক হয়, আর কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হলে সেটা একটা সমবৃত্তস্থ হয়ে যায়, বা সেটা বা ওই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ হয়ে যায়।
মানে কনভার্স পার্টটা, ওটা হলে এটা হয় আর এটা হলে ওটা হয়। ঠিক আছে, তাহলে কনভার্স পার্টটা আমি বলে দিলাম, এটা আমি কাজে লাগে অঙ্ক করতে গিয়ে। নেক্সট আমরা একটা অনুসিদ্ধান্তে চলে যাব। সেটা হচ্ছে যে তোমার অনুসিদ্ধান্তটা আমাদের পেজ নম্বর 166 তে আছে। পেজ নম্বর 166 একদম দেখো উপরের দিকে একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কি আছে দেখো আমি বলি। বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয়, ধরো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজটা আছে আঁকা জায়গায়, ধরো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে যদি বর্ধিত করা হয়, ধরো আমি বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, বলছে তখন যে এই বাইরের দিকের কোণটা উৎপন্ন হয়, এই বাইরের কোণটা ঠিক ভিতরের বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হয়। এখন এর কাছাকাছি অন্তস্থ কোণ কিন্তু এইটা কোণটা না বি সি ডি, ওটার সঙ্গে হয় না, এটার সঙ্গে এটা তো যোগ করলে 180 ডিগ্রি হয়, কিন্তু এই বহিস্থ কোণটা ঠিক তার বিপরীত অন্তস্থ, অর্থাৎ এর বিপরীতে কোণটা আছে এই এ কোণটা, তখন এই বহিস্থ কোণটা এই এ কোণটার সঙ্গে কি হয় না, সমান হয়ে যায়। এটাই বৈশিষ্ট্য হচ্ছে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, যদি সেটা আমাদের BCE হয়, তখন সেটা তার বিপরীত অন্তস্থ, তার মানে কোণটা কোণ BAD এর সঙ্গে সমান হয়ে যায়। খুব শর্ট কোশ্চেন, 2 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে। সর্বোপরি আমাদেরকে স্টেটমেন্টটা বা বিবৃতিটা খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তো এখন দেখো কি করে প্রমাণটা করব, তাহলে আমরা এটা দেখাবো, তাই তো? এখন দেখো কি করে দেখাবো। প্রথম কথা হচ্ছে আমরা বলতে পারি যে এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি, অর্থাৎ কোণ DCE প্লাস কোণ BCD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার যেহেতু ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ অর্থাৎ বিপরীত কোণ দুটির সমষ্টিগত 180 ডিগ্রি, যেটা আমরা উপপাদ্যে পড়ে এলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে কোণ BCD প্লাস কোণ BAD সমান কত, 180 ডিগ্রি। এটাকে 1 নম্বর দেব, এটাকে 2 নম্বর দেব। 1 আর 2 যদি তুলনা করি, যেহেতু তাদের ডান দিকগুলো সমান, তাহলে অবশ্যই তাদের বাম দিকগুলোও সমান হবে। তাহলে বাম দিকগুলো যদি সমান হয়, BCD সমান কোণ কত না BCD প্লাস কোণ কত BAD। তো দেখো এই দিকে BCD এদিকে BCD দুদিক থেকে যদি বাদ চলে যায়, তাহলে কি পড়ে যাচ্ছে বলো, কোণ DCE ইজ ইকুয়াল টু কত, কোণ BAD। এটা আমাদের প্রমাণিত বিষয় ছিল। ঠিক আছে, তাহলে এটা দেখে নেবে। অনুসিদ্ধান্তটা অনেক সময় 3 নম্বরের জন্য দেয়, অনেক সময় 2 নম্বরের জন্য দেয়। করতে হবে এটা আমাদেরকে। নেক্সট আমরা একটা ছোট শর্ট কোশ্চেনে চলে যাব। একটা করে দেওয়া আছে আর একটা করতে দেওয়া আছে, তারপরেই দেখো প্রয়োগ একে আমি দ্বিতীয়টা যদি করি, এখানে একটা ছবি আঁকা আছে এরকম, এই হচ্ছে কেন্দ্র, এটাকে জুড়ে দেওয়া আছে, আর এই হচ্ছে বৃত্তস্থ একটা চতুর্ভুজ আছে, নামটা এখান থেকে দেওয়া হয়েছে ABCD, আর কেন্দ্রটা এখানে আছে O, আর একটা জুড়ে দেওয়া আছে এখানে AC-টাকে জুড়ে দেওয়া আছে। বইয়ের একের দাগে দুয়েরটা প্রয়োগ 166 পাতার প্রয়োগ একের দুয়েরটা। তো এটা হচ্ছে আমার দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 130 ডিগ্রি, এইটা দেওয়া আছে 130 ডিগ্রি, আর এটা দেওয়া আছে x ডিগ্রি। বলে আমাদেরকে জানতে চাইছে কিনা এখান থেকে x এর মান কত হবে। এখন দেখো এইটা যেহেতু 130 ডিগ্রি, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের যেহেতু এই কোণটা 130 ডিগ্রি, তাহলে এই কোণটা কিন্তু 50 ডিগ্রি হবে। কেন? কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল হবে 180। তার মধ্যে এটা যদি 130 হয়, তাহলে অবশ্যই কি হবে, এটা 50 হবে। আবার BC একটা দেখো তোমার ব্যাস, কিন্তু কারণ কেন্দ্র দিয়ে গেছে মানে কি, BC-টা একটা ব্যাস, একটা ব্যাসের উপর ভর করে যেহেতু পরিধিতে BAC কোণ তৈরি হয়েছে, তার মানে সেটা কি ধরনের কোণ, এটা আগের দিনে একটা আলোচনার মধ্যে হয়েছে, এটা একটা কি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা কি জেনে এসেছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এটা কত হয়ে গেল না 90 ডিগ্রি। ব্যাস, তাহলে ABC ত্রিভুজে এইটা 50, এটা 90, কত হচ্ছে 140, তাহলে অবশ্যই x ডিগ্রিটা কত হবে, x ডিগ্রিটা হয়ে যাবে 40 ডিগ্রি।
তাহলে x ডিগ্রি যদি 40 হয়, আমাদেরকে চেয়েছে x এর মান, ডিগ্রি ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে x সমান কত হবে? 40। এগুলো শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে? বইতে দেখবে কিছু শর্ট কোশ্চেন আছে, ওগুলো করে নিও। যে যত থিওরেমস গুলো, যে যত প্রয়োগগুলো বেশি পড়বে, তত এইগুলো দেখবে তারা তখন নিজেরা অটোমেটিক্যালি করতে পারবে, ঠিক আছে? কারণ ওইগুলো হচ্ছে আমাদের মূল ফান্ডামেন্টাল বিষয়, ওগুলোকে আগে পড়তে হবে। দেখো নেক্সট আমি চলে যাই। তারপর প্রয়োগ 2 সব শর্ট কোশ্চেন আছে, ওগুলো করতে পারবে। আমি বলছি এখন দেখো প্রয়োগ 5, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রয়োগ 5 সেটা হচ্ছে প্রমাণ করো একটি বৃত্তস্থ সামান্তরিক মাত্রই আয়তাকার চিত্র হবে। অর্থাৎ কি বললাম তাহলে? বৃত্তস্থ সামান্তরিক আয়তাকার চিত্র, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু মাধ্যমিকে আসে ভীষণভাবে, ঠিক আছে? যে কোনো টেস্ট পরীক্ষা, স্কুলের পরীক্ষা যাই বলো না কেন, মাধ্যমিকের জন্য ওভারঅল কিন্তু খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে করতে হবে এটা, ঠিক আছে? এখন দেখো বৃত্তস্থ সামান্তরিক, একটা বৃত্তের মধ্যে আমরা যতই সামান্তরিক আঁকার চেষ্টা করি না কেন, বলছে সেটা যেটা হয়ে যায় সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র হয়ে যায়। অর্থাৎ এইরকম টাইপের একটা ছবি পাওয়া যাবে, ঠিক আছে? এইরকম টাইপের একটা ছবি পাওয়া যাবে। তো ধরা যাক যে ABCD একটা বৃত্তস্থ সামান্তরিক, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে সামান্তরিক বলেছে, আমি কেন আয়তক্ষেত্র এঁকে দিলাম কেন? সে তো দেখাবো আয়তক্ষেত্র, তবে আমি আয়তক্ষেত্র এঁকে দিচ্ছি কেন? কারণ দেখো আমি যদি এখন সামান্তরিক আঁকি, পরে সেটাকে বাঁকিয়ে সোজা করে তো আমি আয়তাকার চিত্র করতে পারবো না। তাই জ্যামিতির এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে যেটা ফাইনাল ডায়াগ্রাম হয় বা যেটা ফাইনাল চিত্র হয়, আমাদেরকে সেই চিত্রটাই আঁকতে হয়, ঠিক আছে? আর সেটাই তো বিষয় যে সামান্তরিক তুমি আঁকতে পারবে না, আঁকতে গেলেও সেটা আয়তাকার চিত্র হয়ে যাবে। কি করে এবার দেখো সেটাই প্রমাণ করবো আমরা। তাহলে ধরা যাক যে ABCD একটা বৃত্তস্থ সামান্তরিক, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি যে ABCD একটা সামান্তরিক ধরছি, ABCD একটা সামান্তরিক ধরছি আমরা। আর আমরা দেখাবো বা আমাদের প্রামাণ্য বিষয় হবে যে ওই ABCDটা একটা কি না আয়তাকার চিত্র বা একটা আয়তক্ষেত্র হয়ে যাবে, সেটা আমরা দেখাবো। খুব সিম্পল, খুব সোজা। দেখো আচ্ছা, যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে আমরা বলতেই পারি তার এই কোণটার সঙ্গে এই কোণটা কি সমান, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে আমরা বলতেই পারি যে কোণ BAD সমান কোণ কত? BCD। আবার এইটা যেমন একটা বৃত্তস্থ সামান্তরিক, ঠিক আছে, সেটা চতুর্ভুজ তো বটে, কারণ চারটে বাহু, তো সামান্তরিকে চারটে বাহু মানে তো সেটা চতুর্ভুজ। সামান্তরিকটা তো চতুর্ভুজেরই একটা অংশ, একটা চতুর্ভুজের একটা শ্রেণী বিভাগের মধ্যে পড়ে। তাহলে আমি বলতে পারি না কি যে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ? যখনই বলতে পারি যে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তখন তার এই বিপরীত দুটো কোণের সমষ্টি কত হয়ে যায়? 180 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখতে পারি যে কোণ BAD প্লাস কোণ BCD ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। চলো একজনের জায়গায় একজনকে বসিয়ে দাও। ধরো আমি BAD এর জায়গায় BCD কে বসিয়ে দিচ্ছি, তাহলে BCD প্লাস BCD ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। BCD নিয়ে দুটো BCD, তাই তো? তাহলে 2 ইনটু BCD সমান কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে অতএব কোণ BCD ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম? যে ABCD একটা সামান্তরিক দেওয়া ছিল, এখন পেলাম যে তার একটা কোণ কত হয়ে যাবে? 90 ডিগ্রি। এইভাবে যদি আমরা এগোতে থাকি, দেখা যাবে তার প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হয়ে যাবে। তো অত কিছু দরকার নেই, আমরা ক্লাস 9এই পড়ে এসেছি বা আমরা আগের ক্লাসও পড়ে এসেছি যে কোনো সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি দেখাতে পারলেই, সেই সামান্তরিকটাকে আমরা আয়তাকার চিত্র বলে দাবি করতে পারি। তাহলে যেহেতু 90 ডিগ্রি একটা কোণ দেখাতে পেরেছি, তাহলে আমরা এখান থেকে কি বলবো? যে ওটা একটা কি হয়ে যাবে না বৃত্তস্থ, একটা আয়তাকার চিত্র হয়ে যাবে। এটাই প্রমাণ ছিল। তাহলে দেখো প্রয়োগ 5টা, দেখো ওখানে বেশ কিছু প্রয়োগ আছে পরপর করে করে, ঠিক আছে? তার মধ্যে আমি একটা বললাম এখন। দেখো নেক্সট যদি আমি চলে যাই, এরপর প্রয়োগ 6, 7, 8, 9 প্রচুর আছে, তোমরা একটা দুটো দেখো। এরপর আমি 8এরটা বলছি, ঠিক আছে? 8এরটা বলছি। প্রয়োগ 8 আমি বলছি পেজ নম্বর 168। প্রয়োগ 8 ভেরি ইম্পর্টেন্ট। 8, 9 দুটোই ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? ভালো করে মন দিয়ে বুঝে নাও কি বলছে। দেখো বলছে ও কেন্দ্রীয় বৃত্তের AP আর AQ
দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস ও কেন্দ্রীয় বৃত্তের, এটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকা যাক। ধর এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত, যার কি বলছে না এপি আর এ কিউ দুটি জ্যা। তাহলে এটা ধরে নাও এটা এপি আর এটা ধরে নাও এ কিউ। এপি আর এ কিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু কত আর ও এস, তাই তো? আচ্ছা বই অনুযায়ী আমি নাম দিচ্ছি, বই অনুযায়ী দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। বই এটা দিয়েছে কিউ আর তোমার এটা দিয়েছে পি, যে কোনো দিয়ে করতে পারি আমরা। তো যাই হোক এখানে মধ্যবিন্দু দিয়েছে তোমার আর, আর এইটার মধ্যবিন্দু দিয়েছে এস, মধ্যবিন্দুগুলো দিয়েছে কত এস। আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্ত বলে দেখাতে হবে যে এই ও আর এ এস এই বিন্দু চারটে সমবৃত্তস্থ হয়ে যাবে। ও আর এ এস এরা কি হয়ে যাবে না সমবৃত্তস্থ হয়ে যাবে। তো এখন দেখো সমবৃত্তস্থ দেখানোর আমরা নিয়ম করেছিলাম যে কোন চতুর্ভুজের যদি আমরা দেখাতে পারি তার বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটা এটার সঙ্গে এটা হতে পারে বা এটার সঙ্গে এটা হতে পারে, যদি দেখাতে পারি তখন সেই চতুর্ভুজটাকে আমরা সমবৃত্তস্থ বলতে পারি। তো প্রথম কথা হচ্ছে এদেরকে সমবৃত্তস্থ দেখাতে গেলে আগে এদের দ্বারা একটা চতুর্ভুজ গঠন করে দিই। সেই জন্য অঙ্কনে আমরা কি করব ও আর ও এস কে যুক্ত করব। ঠিক আছে, অঙ্কনে আমরা কি করব না ও আর ও এস কে যুক্ত করব। ঠিক আছে, প্রমাণটা দেখো। প্রমাণে বলি যে খুব সিম্পল ব্যাপার, একদম 3 নম্বর চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আমরা পড়েছিলাম যে ব্যাস 9 এরূপ কোন জ্যায়ের উপর কেন্দ্র থেকে একটা সরলরেখা টানলাম। ব্যাস 9 এরূপ কোন জ্যায়ের উপর কেন্দ্র থেকে একটা সরলরেখা টানলাম। যদি এই সরলরেখাটা একে সমদ্বিখণ্ডিত করে তাহলে অবশ্যই এই কেন্দ্রগামী সরলরেখাটা এর সঙ্গে কি হয়ে যায় লম্ব হয়ে যায়। লম্ব হলে সমদ্বিখণ্ডিত করতো, আর সমদ্বিখণ্ডিত করলে সেটা কি হয় লম্ব হয়। ছিল ওখানে, ঠিক আছে, প্রয়োগ 32-33 এ ছিল। তাহলে দেখো যেহেতু আর আর এস মধ্যবিন্দু, তার মানে কি হয়েছে এই আর বিন্দু দ্বারা এপি এবং এস বিন্দু দ্বারা এ কিউ সমদ্বিখণ্ডিত হয়েছে, এবং ও আরটা কি কেন্দ্রগামী সরলরেখা। তাহলে আমরা তখন বলতেই পারি যে এই ও আরটাও এখানে লম্ব হবে আর এই ও এসটাও কি এখানে লম্ব হবে। এখন যদি আমরা এই দুটো বিপরীত কোণের ও আর এ এস এই চতুর্ভুজে যদি দেখো এই দুটো বিপরীত কোণকে যোগ করি, অর্থাৎ কোণ ও আর এ প্লাস কোণ যদি আমরা ও এস এ করি, করলে দেখো তোমার 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি নিয়ে কত হবে না 180 ডিগ্রি হবে। তাহলে এই কন্ডিশন পেয়ে গেলাম যে একটা এমন চতুর্ভুজ পেয়েছি যার বিপরীত দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তখনই বলতে পারবো যে এই বিন্দু চারটি কি হয়ে যাবে সমবৃত্তস্থ হয়ে যাবে। ওকে, খুব সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়বে। আর লাস্ট যেটা হচ্ছে প্রয়োগ 9, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আরো বেশি ইম্পর্টেন্ট আগের দুটো অপেক্ষায়, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু দুটো বাদ দিয়েছি, সেগুলো কিন্তু নিজেরা দেখো। ঠিক আছে, সেগুলো নিজেরা দেখো একটু। এখন প্রয়োগ 8টা প্রথম কথা বলি, এটা মাধ্যমিকের 2017 সালে পড়েছিল। বইয়ের পাশে লিখে রাখবেন এটা 2017 বলে, এটা 2017 তে পড়েছিল মাধ্যমিকে। বলছে যে প্রয়োগ 9 বলছে একটি প্রমাণ করি যে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটা বৃত্তস্থ চতুর্ভুজ। কোন একটা চতুর্ভুজে, ধরো এটা একটা চতুর্ভুজ আঁকলাম আমি, এলোমেলো টাইপের একটা চতুর্ভুজ আঁকলাম। ওই পার্টিকুলার বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র একে না করাই ভালো, করলে অসুবিধা নেই কিন্তু না করাই ভালো। কোনো পার্টিকুলার ছবি একটু আঁকাবাঁকা করে আঁকবে। ঠিক আছে, আমি বই অনুযায়ী নাম যদি দিই তাহলে এটা ধরো এবিসিডি একটা, মানে করতে সুবিধা হবে আর কিছু না, বই অনুযায়ী নাম দিলে। ধরা যাক এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ না, এবিসিডি একটা চতুর্ভুজ। এখন দেখো বলছে এই চতুর্ভুজের কোণগুলির সমদ্বিখণ্ডক, তাহলে কোণ কটা এ বি সি ডি, 4টে কোণ, তাদের এইরকম সমদ্বিখণ্ডকগুলো আঁকা হয়েছে। ঠিক আছে, তো বলছে যে সেই সমদ্বিখণ্ডকগুলো মাঝে একটা চতুর্ভুজ গঠন করবে যদি তার নাম দিই পি কিউ আর এস
বলছে যে দেখাতে হবে, তাহলে আমাদের প্রদত্ত কি হলো না, এবিসিডি একটা চতুর্ভুজ যার এআর বিপি বা তোমার কত এদিকে আমি বলতে পারি সিপি বা ডিআর এরা হচ্ছে সমদ্বিখণ্ডক। মানে এত কিছু না বলে আমরা বলবো এবিসিডি চতুর্ভুজের কোণগুলির মানে এ কোণ বি কোণ সি কোণ ডি কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি পি কিউ আর এস চতুর্ভুজ গঠন করেছে। আমরা দেখাবো যে ওই পি কিউ আর এস এরা কি হয়ে যাবে, সমবৃত্তস্থ হয়ে যাবে। সমবৃত্তস্থ দেখানোর সেই আমরা একই মেথড ফলো করব, যে কোনো দুটো বিপরীত কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি দেখিয়ে দেবো। তো কিভাবে দেখাবো সেটাই দেখো এখন, ঠিক আছে? মন দিয়ে দেখবে, এই প্রমাণটা একটু করতে হবে, বড় একটু, কিন্তু কিছু নেই। প্রথমে আমরা এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ এ, প্রথমে আমরা এই ত্রিভুজটা নেব, ঠিক আছে? তো এই ত্রিভুজটা দেখো, মানে ত্রিভুজ এ আর ডি, এই ত্রিভুজে আমি বলতেই পারি তার তিনটে কোণের সমষ্টি, মানে এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ সমান কত বলতে পারি, 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, অর্থাৎ বলতেই পারি যে কোণ এ আর ডি প্লাস কোণ আর এ ডি প্লাস কোণ আর ডি এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ এ আর ডি। এবার দেখো আর এ ডি মানে এই কোণটা, তখন আমি বলতেই পারি এই কোণটা মানেই এই কোণটার অর্ধেক, কারণ এ আরটা ছিল এই এ কোণের কি ছিল, সমদ্বিখণ্ডক ছিল। তাহলে এই অংশটা মানেই বলতে পারি এই টোটাল অংশটা কি, মানে এই কোণটা সমান এই টোটাল কোণটা কি, সমদ্বিখণ্ডক। অর্থাৎ আমি আর এ ডির জায়গায় লিখতে পারি হাফ অফ কোণ এ, একইভাবে এইটা সমান লিখতে পারি হাফ অফ এইটা, অর্থাৎ এটার জায়গায় হবে হাফ অফ কোণ কত ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখবো। একইভাবে এবার এইদিকে ত্রিভুজটা নেব, ত্রিভুজ বি পি সি। যদি আমরা ওই ত্রিভুজটা নিই বিপিসি ত্রিভুজ, ত্রিভুজ বিপিসি, তার ক্ষেত্রে একবার বলতে পারবো যে এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা কত, 180 ডিগ্রি। অর্থাৎ কোণ বি পি সি প্লাস কোণ কত পি বি সি প্লাস কোণ পি সি বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে একই ব্যাপার, বিপিসি টাকে কিছু লিখতে পারবো না, লিখে দেবো, কিন্তু পিবিসি জায়গায় লিখতে পারবো হাফ অফ বি, আর এই জায়গায় লিখতে পারবো হাফ অফ সি। তাহলে হাফ অফ বি প্লাস হাফ অফ সি ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর দেব, ঠিক আছে? দেবার পর যখন আমরা এই দুটোকে যোগ করব, মানে 1 আর 2 যখন আমরা যোগ করব, করলে দেখো কি আসবে, মানে এই যোগ এই অংশটার সঙ্গে বাঁদিকে এই অংশটা যোগ হবে, আর ডান দিক তো যোগ হয়ে 360 হবে। তো যোগের ক্ষেত্রে আমি এইটাকে আর এইটাকে পাশাপাশি লিখে দিচ্ছি, অর্থাৎ তাহলে 1 প্লাস 2 করছি আমরা। তাহলে 1 প্লাস 2 করলে কি হবে দেখো, কোণ এ আর ডি, কোণ এ আর ডি প্লাস কোণ কত বিপিসি প্লাস, এবার এই যে চারটে পড়ে থাকছে হাফ এ হাফ প্লাস হাফ ডি প্লাস হাফ বি প্লাস হাফ সি, এখান থেকে যদি আমরা হাফ কমন নিই, দেখো ভিতরে পড়ে থাকবে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি, আর ডান দিকে 180 আর 180 যোগ করে কত হবে, 360 ডিগ্রি। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে নেক্সট দেখো আমরা কি করব, ওই ভেতরে যে চারটে আমরা পেলাম, এই যে এইটা হাফ, এই সরি এ বি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি, তাহলে ওর জায়গায় আমরা কি বসাতে পারি, তার আগে ওগুলো লিখে নিই, এ আর ডি প্লাস বিপিসি প্লাস হাফ ইনটু, দেখো এটা চতুর্ভুজে দেখো চারটে কোণের সমষ্টি, দেখো এই এবিসিডি চতুর্ভুজে চারটে কোণের সমষ্টি, তার জায়গায় কি লিখতে পারি 360, আর ওদিকে কত হয়েছে 360 ডিগ্রি। এখন তাহলে কোণ এ আর ডি প্লাস কোণ কত বিপিসি, বিপিসি আর এটা কত 180, কাটাকাটি করলে সেটা ওইদিকে নিয়ে চলে গেলে 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি নিয়ে আলটিমেট এটা করে থাকবে 180 ডিগ্রি। তাহলে আমরা দেখো এই যে, আচ্ছা আরেকটা জিনিস, এবার দেখো যেটাই তোমার এ আর ডি, যেটাই এইটা আমি সেটা কি বলতে পারি, তোমার এই এ আর ডি, আর এখানে আছে তোমার কত বলতো কিউ, আর এখানে কত আছে এস, যেটাই এ আর ডি সেটাই বলতে পারি আমরা কত কিউ আর এস, কারণ এটা তো সমরেখ বিন্দু, কিউটা আর এসটা তো সমরেখ বিন্দু, তাহলে যেটাই এ আর ডি সেটাই কত কিউ আর এস, এর জায়গায় লিখতে পারি কিউ আর এস। আবার যেটাই বি পি সি সেটাই লিখতে পারি কত কিউ পি এস, ঠিক আছে? এর জায়গায় আমরা লিখলাম কিউ পি এস সমান কত 180 ডিগ্রি। তাহলে আমরা পি কিউ আর এস এমন একটা চতুর্ভুজ পেয়েছি, পি কিউ আর এস,
যার দেখো দুটোই বিপরীত কোণের সমষ্টি, অর্থাৎ QRS এবং কত QPS, তাদের সমষ্টিটা কত দেখাতে বলেছে 180 ডিগ্রি। তাহলে আমরা সেই যেটা আমরা আগেই শিখেছি যে একদম শুরুতে, যে কোনো চতুর্ভুজে যদি দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে সেটা একটা কি হয়ে যাবে, অবশ্যই সমবৃত্তস্থ হয়ে যাবে চতুর্ভুজটা। সেখান থেকে বলতে পারবো যে এই PQRS বিন্দু চারটি কি হয়ে যাচ্ছে, আমাদের সমবৃত্তস্থ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমাদের অনুশীলনী আগে পর্যন্ত এগুলো থাকুক, তোমরা সমস্তটা শুনবে, মানে শুনলে সেটা, এবং বইটা শেষমেশ ভালো করে পড়ো, পড়ে আগে এই পর্যন্ত রেডি করো। আমরা নেক্সট ডেতে অনুশীলনী শুরু করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং পড়াশোনাটা চালিয়ে যাও, অনুশীলনীটা নেক্সট দিন চালু হবে। ওকে।